বিদ্যার পিজিতে এসে বিদ্যার সাথেই নতুন করে সংসার শুরু করলো রিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রায়ার দাদু রায়ার সাথেই হসপিটালে রয়েছে। এরপর বিদ্যা বলে, মাস্টারমশাই সারাদিন তো আপনি কিছু খাননি, আমার এই টিফিনটা আপনি রাখুন যাতে আপনার খেতে একটু সুবিধা হয়। সারাদিন না খেয়ে আপনি লড়াই করবেন কি করে? তখনই মাস্টারমশাই বলে, কি আছে এর মধ্যে? এরপরেই বিদ্যা বলে, এর মধ্যে রুটি আছে, তরকারি আছে আর একটু আচার আছে। আমি খুব সাধারণ ছাপোষা একজন মানুষ, আমার পক্ষে যেটুকু নিয়ে আসা সম্ভব আমি শুধু সেটুকুই নিয়ে এসেছি। তো আপনি যদি এইটুকু নেন তাহলে আমার খুবই ভালো লাগবে। এই বলে এই টিফিন ক্যারিটা মাস্টারমশাইয়ের হাতে দিয়ে বিদ্যা চলে যাচ্ছিল। তখনই মাস্টারমশাই বলে, তোমার মতন ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে বলে হয়তো পৃথিবীটা এখনো এতটাই সুন্দর রয়েছে। এর মধ্যেই বিদ্যা বেরিয়ে গিয়েছিল আর তখনই বিদ্যার কাছে একটা ফোন আসে আর ফোন করে একজন বিদ্যাকে ডাকতে চায়। তখনই বিদ্যা বলে, কে? হ্যাঁ কে তুমি? তখনই বিদ্যাকে বলে, আপনি পেছন ঘুরে দেখুন তাহলেই আমাকে চিনতে পারবেন। এরপর পেছন ঘুরে দেখে আবারও সেই এক্স স্টুডেন্ট অজয়। আর তখন বিদ্যা বলে, কি ব্যাপার, আমাকে এখানে ডাকা হলো কেন? অজয় তখন বলে, আরে প্রফেসর বিবি আপনি এত রেগে যাচ্ছেন কেন? একটা কথা বলে রাখি, আপনি পড়াতে এসেছেন, পড়া না। আপনার মতন অনেক প্রফেসরই তো এখানে এসেছে, কই আপনার মতন তো তারা ঝামেলা করে না। সব কিছুতে আপনি নিজেকে কেন জড়াতে চাইছেন সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আপনি নিজের অধিকারের সীমার মধ্যে থাকবেন। এর মধ্যেই চলে এসেছে দেখা যায় শ্রাবণ আর নিপুণ। শ্রাবণ তখন বলে, তোকে না খুব খারাপভাবেই জব্দ করতে হবে। কি করব বল, আর তো কোনো উপায় নেই, তোকে আমরা শেষ করে দেব, কারণ তুই আমাদের কাজে বারবার বাধা সৃষ্টি করছিস আর বারবার বাধা আমরা কোনোভাবেই মেনে নেব না। তার জন্য তোকে পানিশমেন্ট পেতেই হবে। একটা কথা মনে রাখবি যে তুই যেটা করছিস সেটা অন্যায়। তুই আমার বোনের সাথেও অন্যায় করেছিস। যেই সিঁদুর আমার বোনের স্মৃতিতে ওঠার কথা ছিল সেই সিঁদুর তুই নিজের স্মৃতিতে উঠিয়েছিস, তাই তুই আর একটাও কথা বলবি না, আমরা তোকে ক্ষমা করব না। বিদ্যা বলে, শোন, তুই কি ভেবেছিস তুই বারবার অন্যায় করে পার পেয়ে যাবি? এবারে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না শ্রাবণ, তোকে এমন মারবো না যে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তেই নিপুণ আবারও চেম্বার বার করে আর সেটা বিদ্যার মাথায় ধরে। বিদ্যা তখন বলে, তুই কিচ্ছু করতে পারবি না, আমাদের মতন টিচাররা কখনো মরে না, তারা জীবিত থেকেই যা করার করতে পারে। এর মধ্যে স্টুডেন্টরা দেখে নিয়েছিল আর তখনই স্টুডেন্টরা এসে একজন স্টুডেন্ট নিপুণের হাতে একটা বড় থান ইট ছুঁড়ে মারে, যার জন্য চেম্বারটা নিচে পড়ে যায়। আর তারপরেই গুন্ডাগুলোকে ধরে বেধড়ক মারতে শুরু করে স্টুডেন্টরাই আর বলে, আমরা স্টুডেন্টরা প্রফেসর বিবির সাথে সবসময় ছিলাম, আছি আর থাকবো, কেউ আমাদেরকে সরাতে পারবে না। আমরা নিজেদের জীবন দিয়ে দেব কিন্তু প্রফেসর বিবির কোনো ক্ষতি হতে দেব না, এই কথাটা তোমরা জেনে রাখো। তারপরেই প্রফেসর বিবি বলে, তোমরা যা করেছো একদম ঠিক করেছো। এই কলেজে কোনো একাডেমি হবে না, কোনো হোস্টেল ভাঙতে দেওয়া যাবে না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পাশে সবসময় থাকবো, তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। এর মধ্যেই দেখা যায় রাজদেব চ্যাটার্জি বিদ্যাকে ডাকতে শুরু করে আর বলে, কি ব্যাপার, কি সিদ্ধান্ত নিলে তুমি? আমার স্ত্রী এখনও তোমাকে বরণ করবার জন্য রাজি আছে। তোমার বাবা কাশ্যপ বাবুর সাথে আমার কথা হয়ে গেছে, আমি আমাদের ঝামেলাটা মিটিয়ে নিয়েছি। দেখো, তোমার বোন আমাদের বাড়িতে যেতে চায়, এক কাপড়েই তাকে আমরা মেনে নেব, রীতের সাথে আবারও বিয়ে দেব। আর এই বিয়েটা আমি মানি না। প্রফেসর বিবি বলে, আমিও মানি না, বিশ্বাস করুন এই বিয়েটা আমি মানি না। আপনি জানেন কি জানেন না, এই বিয়েটা আমিও মানতে চাই না। তাই আপনার যা করার করুন ফাগুনকে নিয়ে। মনে রাখবেন এই কলেজের একাডেমি হবে না, এই কলেজে একটা হোস্টেলও আমি ভাঙতে দেব না। একটা ইট জাস্ট ভেঙে দেখান, তারপরে আমি এই কলেজ থেকে চলে যাব মাথা নিচু করে, কিন্তু আপনাকে একটা ইট ভেঙে দেখাতে হবে। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, এই কলেজে একাডেমি হবেই আর তুমি আটকাতে পারবে না, প্রয়োজনে তোমাকে তাহলে শেষ হয়ে যেতে হবে। তখনই প্রফেসর বিবি বলে, আমিও দেখতে চাই কি করে আপনি শেষ করতে পারেন। এই বলেই চলে যায়। তখন অন্যদিকে দেখা যায় ত্রিধাকে ফোন করে
রাজদেব চ্যাটার্জি আর বলে, ত্রিধা তুমি এই প্রফেসর বিবিকে সামলাও, আর না হলে আমি কিন্তু ওকে শেষ করে দেব। আমি আর ওকে জীবিত রাখতে চাই না। হয় তুমি ত্রিধাকে, হয় তুমি বিদ্যাকে নিজের বাড়ির বউ করে নিয়ে যাও, আর না হলে তুমি আমাকে আমার মতন কাজ করতে দাও। এরপরে কি করবে ত্রিধা নিজেই বুঝে উঠতে পারে না। এরপর রিতকে ডাকাডাকি শুরু করে। তখনই রিতের এক বোন এসে বলে, মম দাদাভাই তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। সেই পাঞ্জাবি পরেছে, ধুতি পরেছে, আবার টোপর নিয়ে বেরিয়েছে, দেখে মনে হচ্ছে পুরো বর। আমি বুঝতে পারলাম না যে কি বলল। আর বলল যে এই বাড়িতে যখন বউ বরণ হয়নি তখন ওই বাড়িতে জামাই বরণ হবে। ত্রিধা বলে, আমিও তো এই মানে বুঝতে পারলাম না। এর মধ্যেই বিদ্যার সাথে সাথে চলে গেছে রিত বিদ্যার পিজিতে। বিদ্যা তখন বলে, কি ব্যাপার আপনি এখানে? রিত বলে, আরে দরজাটা খোলো, এরকমভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন নাকি? তখন দরজাটা খুলে দেয়। এরপর বিদ্যা বলে, দেখুন আমি আপনার এই বিয়েকে মানি না। রিত বলে, মানি না বললেই হলো নাকি? আমি সবার সামনে তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি, হ্যাঁ, গোটা পৃথিবীর সাথে আমি লড়াই করছি বিদ্যা, আর তুমি আমাকে মেনে নিতে পারছো না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমিই আমাকে ভালোবাসো, আর সেটা আমি খুব ভালো মতন জানি। কিন্তু বারবার করে একটা কথাই বিদ্যা বলে, এই বিয়ে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ সে তার বোনের সাজানো সংসারে, স্বপ্নের সংসারে কখনোই প্রবেশ করতে পারবে না। এরপরে রিত বলে, ফাগুনকে আমি কখনো ভালোই বাসিনি। আমি বারবার করে বলেছিলাম এই বিয়ে আমি মানি না, কিন্তু আমার কথা কেউ শোনেনি। বাধ্য হয়েই তোমার স্মৃতিতে ওইভাবে সিঁদুর পরাতে হয়েছে। কিন্তু বিদ্যা একটাবার ভেবে দেখো তো, এই লড়াইতে আমি তোমাকে পাশে না পেয়েই একা একাই লড়াই করেছি শুধুমাত্র তোমাকে বিয়ে করতে চাই বলে। প্লিজ বিদ্যা, আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু বিদ্যা কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। আর তখনই রিত বলে, আমাদের বাড়িতে যখন বধূ বরণ হয়নি তখন এই বাড়িতে না হয় জামাই বরণ হবে। আমি এই পিজিতেই তোমার সাথে সংসার করব, বুঝলে তো? তুমি তো আমাদের বাড়ি আর যাবে না, তো আর কি করা যাবে? তাই আমি ভেবেই নিয়েছি আমি তোমাদের বাড়িতে তোমার সাথে সংসার করব, অসুবিধা নেই তো? এরপরে বিদ্যা যথারীতি রেগে যায় আর বলে, প্লিজ আপনি এখান থেকে যান, এক্ষুনি এখান থেকে চলে যান। রিত বলে, কেন? আমি তোমার সাথে এখানেই সংসার করি না, অসুবিধার কি আছে? কিন্তু বিদ্যা সেটাকেও মেনে নিতে পারে না। আর তারপরেই রিত বলে, এখনও সময় আছে, তোমার জন্য আমি বারবার ছুটে ছুটে এখানে আসব, তোমাকে নিয়ে যেতে চাইব, তোমাকে রিকোয়েস্ট করব, তুমি শুধু আমার সাথে ফিরে চলো। কিন্তু বিদ্যা আজ ফিরে যায় না ঠিকই, তবে রিত জানে বিদ্যা একদিন ঠিকই ফিরে যাবে। আর বিদ্যা নিজেও খুব কান্নাকাটি করতে থাকে, কারণ সে মন থেকে রিতকে ভালোবেসে ফেলেছে। ফাগুনের কথা ভেবে, কাশ্যপ ব্যানার্জির কথা ভেবে, তোরসার কথা ভেবে সে আর রিতের সাথে সাজানো গোছানো সংসার করতে পারছে না, কিন্তু সে রিতকে ভালোবাসে আর রিত সেটা জানে।